আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব গড় নিয়ে। আসলে সংখ্যার গড়, বয়সের গড়, তারপর হচ্ছে রানের গড়, তো হচ্ছে কাজের গড়, যাবতীয় গড় আজকে নিয়ে আলোচনা করব। তো আশা করি যে একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখবেন। তো ক্লাস শেষে আশা করি যে গড় সম্পর্কে যাবতীয় কোশ্চেন আপনাদের সলভ হয়ে যাবে। তো ক্লাসের শুরুতে একটি কথা স্মরণ করে দিয়ে ক্লাসটি শুরু করতে চাই। সেটা হচ্ছে কি, যে বিভিন্ন পরীক্ষায় সাধারণত আমাদের কয়টি 20টি ম্যাথ থাকে। তো এই ম্যাথগুলো 20 থেকে 25 মিনিটে আপনাকে সমাধান করতে হয়। তো আমাদের নিশ্চয়ই কিছু হিডেন বিষয় আছে যেটা আমাদের আবিষ্কার করতে হবে। কী রকম সেটা? খুব কম সময়ে, শর্ট সময়ে আমরা কিভাবে 5-6 সেকেন্ডে এক একটা ম্যাথ আমরা সমাধান করতে পারি। আবারও সেটা বলি যে 10 থেকে কমপক্ষে 20টি ম্যাথের মধ্যে 10 থেকে 12টি ম্যাথ থাকবে, যেটা হচ্ছে আপনাকে কলম খাতা ছাড়াই এই 3-4 সেকেন্ডে আপনাকে সমাধান করতে হবে। তবেই আপনি 20টি ম্যাথ পাবেন। কারণ 20টি ম্যাথের মধ্যে কমপক্ষে 4-5টি ম্যাথ একটু বড় থাকে, যেটা আপনাকে একটু সময় 1 মিনিটের বেশি সময় লাগবে, 2-3 মিনিট লাগতে পারে। তো এখানে যদি কম সময় লাগে, ওগুলোতে একটু সময় বেশি দিয়ে আপনি পুরো ম্যাথটি করে আসতে পারবেন। আর চাকরির ক্ষেত্রে আপনাকে বলি যে চাকরি পাওয়া না পাওয়া, চাকরিতে টিকা না টিকা, এটা পুরোটাই নির্ভর করে, অনেকটাই, পুরোটা বলবো না, অনেকটাই নির্ভর করে গণিতের উপর। তো এটা যারা পরীক্ষা দিচ্ছেন তারা অলরেডি বুঝে গেছেন। তো গণিতটা ভালোভাবে বুঝতে হবে আগে। যে কারো কাছে গণিতটা আগে পড়ে নেবেন, প্রিপারেশন শুরু করার আগে বা মাঝে এসে গণিত প্রাইভেটটা পড়ে নেবেন, সেটা যার কাছেই হোক না কেন, আপনার জন্য খুব সুবিধা হবে। তো শুরুতে আমি বলি যে গড় কি। তো আমরা সাধারণত ছোট থেকে যেটা পড়ে আসছি, গড় সমান কি জানি, যে গড় সমান সমষ্টি ভাগ মোট সংখ্যা। এটা একটা সূত্র জানি। তো আর একটা কি জানি, এটা যদি আমরা মনে মনে নিচে 1 কল্পনা করি আর গুণন করি, তাহলে কি জানি আমরা, সমষ্টি সমান গড় গুণন মোট সংখ্যা। তো এই সূত্রগুলো দিয়ে আমরা প্রত্যেকটা গড়ের ম্যাথেই করতে পারবো, সেটা বয়সের গড়ই হোক, রানের গড়ে হোক, সংখ্যার গড় হোক, বা কাজের গড় হোক, যাই হোক না কেন। তো আমরা এটা তো করবই, রিটেন জানবই, রিটেনটাও ভালোভাবে আমাকে বুঝতে হবে। সেটা আবার কিভাবে আমাদের লজিক দিয়ে, থিওরি, সেন্স দিয়ে কিভাবে শর্ট করে নিয়ে এসে 3-4 সেকেন্ডে করা যায়, সাথে সাথে সেটাও আমরা শিখব ধৈর্য সহকারে। শুধু একটু লং হলেও ক্লাসটা একটু ধৈর্য করে, আজ এখন সময় না হলে পরে সময় করে দেখবেন। তো কীরকম দেখেন, প্রথমে আমি আলোচনা করি ক্রমিক সংখ্যার গড়। ক্রমিক সংখ্যার গড় কেমন? যেমন আপনাকে যদি বলি 1, 2, 3, 4, 5, এই 5টি সংখ্যার গড় কত? আপনি কিভাবে করবেন? সেই মানদাতার আমলের 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 ভাগ কয়টি সংখ্যা, গড় সমান ভাগ কয়টি সংখ্যা, 1, 2, 3, 4, 5, 5টি সংখ্যা। তাহলে আমরা গড় সমান কি জানি, সমষ্টি ভাগ মোট সংখ্যা। সমষ্টি মানে সবগুলো সংখ্যার যোগফল ভাগ মোট সংখ্যা মানে 5 দিয়ে গড় দিলেন। তাহলে কত হইল? 5 আর 4 9, 3 12 আর 2 কত, 14 আর 1 15, 15 ভাগ 5, কাটাকাটি করলে কত হয়? 3। তাহলে আপনি কি পেলেন? গড় আমরা কত পাইলাম? 3। এখন দেখেন তো চিন্তা করে, গড়ের আরেকটি থিওরি হচ্ছে, অসমান সংখ্যা বা হোক, বয়স হোক বা কাজে হোক, অসমান কোনো সংখ্যাকে সমানভাবে চিন্তা করার নামই হচ্ছে গড়। গড় বলতে সমানভাবে চিন্তা করো, অসমানকে সমান করে দেওয়ার নামই হচ্ছে গড়। সেটা কী রকম আরেকটু পরে বুঝবো আমরা। তো সেটার জন্য আমি বলি, এখানে আমরা কী বের করলাম, গড় কী করলাম, 3 পেলাম। তো একটু যদি আপনি আপার লেভেলে যদি ভাবতে পারেন, সেটা কী রকম দেখেন, গড় সবসময় একটা জিনিস মনে রাখবেন, গড় সবসময় মাঝে থাকে। গড় মানে গড় যে কোনো জিনিস বলতে মিডিল পয়েন্ট বুঝি, মাঝামাঝি কিছু একটা বিষয় বুঝি। তো মাঝে থাকে বলতে বলি যদি আমি, এখানে সংখ্যা কয়টি, 1, 2, 3, 4, 5টি। 5টির মধ্যে এপাশে যদি 2টি হয়, এপাশে যদি 2টি হয়, মাঝে কে আছে? 3। তাহলে 3ই হচ্ছে গড়। ক্রমিক সংখ্যার গড় যদি বলে, আপনি একে চোখে নিমিষেই আপনি করে ফেলবেন
যে মাঝের সংখ্যাটি গড়, তারপরে আমি চিন্তা করবো 1 2 3 4 5 মানে 3, 3-এর এপাশে 2টা ওপাশে 2টা, তাহলে 3টি হচ্ছে মাঝের সংখ্যাটি হচ্ছে গড়। তো এই মাঝের সংখ্যাটি হচ্ছে গড়। এখন কথা বলছে যদি আবার বলে 5টি সংখ্যার, যদি বলে 5টি ক্রমিক সংখ্যার এক হতে, প্রশ্নটা এরকম হতে পারে, এক হতে 5টি ক্রমিক সংখ্যার গড় 3, তাহলে সমষ্টি কত? তাহলে আপনি কি জানেন সমষ্টি সমান কি জানেন? গড় গুণন মোট সংখ্যা। গড় আপনাকে বলছে 3, তাহলে আপনি সমষ্টি সমান কিভাবে নির্ণয় করবেন? অত করার করার সূত্র খাটায় করার কোনো সময় নেই। 3 গুণন মোট সংখ্যা মানে কয়টি? 5টি সংখ্যা, তাহলে দেখেন কত? 5, তাহলে 3 5 15, তাহলে সমষ্টি বের হলে 15। একটু আগে যেটা আমরা নির্ণয় করলাম 1 2 3 4 এগুলো সবগুলো যোগ করে পাইছি 15, কিন্তু শর্ট সময়ে আমরা বের করে ফেললাম 15। আমার খুব প্রিয় একটা অধ্যায়, এবং আপনার কাছে আমি মনে করি আজকের যদি ক্লাসটাই A to Z আপনি করেন আপনার কাছে অনেক প্রিয় হয়ে যাবে। 105 গ্যারান্টি। এটা হচ্ছে আপনাকে বলে রাখি, দীর্ঘ 12 বছরের গণিত পড়ানোর অভিজ্ঞতা থেকে আজকে চেষ্টা করব এই অধ্যায়টিতে গড় সম্পর্কিত যাবতীয় আছে সব কিছু ঢেলে দেওয়ার জন্য, শুধু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো তাহলে কি পেলাম আমরা? দেখেন এখানে দুইটা জিনিস আমরা বুঝলাম কি, গড় কি মাঝে থাকে সবসময়, যদি ক্রমিক সংখ্যা থাকে তাহলে সবসময় গড় কোথায় থাকে? মাঝে থাকে। তো এটা গেল। তো এখন কথা হচ্ছে আপনি বললেন যে ভাইয়া জোড় সংখ্যা হলে বেজোড় হইল, এখানে যেহেতু 5টা আছে সেহেতু এপাশে 2টা ওপাশে 2টা মাঝে একটা, তাহলে এটাই হচ্ছে গড়। তাহলে এরকম যদি 6টা থাকে তাহলে কি হবে? সেম গড়টা আপনি ছোটোতে যেভাবে করছেন 1 2 3 4 5 6, 6টি সংখ্যা। তাহলে দেখেন এই দিকে 3টি, এই দিকে 3টি, তাহলে গড় কোথায় থাকা উচিত? 3 আর 4-এর মাঝে থাকা উচিত না? স্বাভাবিক হিসাব, বলছিলাম কি গড় সবসময় মাঝে থাকে। আর আপনি যদি গড় ভাবে নির্ণয় করেন, এই সূত্র দিয়ে নির্ণয় করেন, তাহলে কি করতে হবে? আপনাকে এভাবে রিটার্ন একটা সাজাইতে হবে, 1 + 2 + 3 + 4 + 5 + 6, ভাগ কয়টি সংখ্যা? 6টি সংখ্যা, 6 দিয়ে ভাগ দিবেন। তার মানে কত আসতেছে? 5 6 11, 11 আর 4 15, 15 3 18, 18 19 20 21, 21 ভাগ 6, তাহলে কত হয়? 3। কত? 3 6 সরি কত হয়? 3 6 18, বেশি হয়, 3 হবে না, 3 6 18, কত এখানে থাকতেছে? 3 থাকতেছে, দশমিক দিয়ে 0, এখানে দশমিক দিয়ে 0, তাহলে 5 6 30। তার মানে আমাদের গড় কত পাইলাম? এরকম করে যদি আমরা নির্ণয় করি 3.5। তো এটা না করে, এতক্ষণ না করে আমরা খুব আরও কম সময়ে 2 থেকে 3 সেকেন্ডে কলম খাতা ছাড়াই, আপনাকে বলছি কলম খাতা ছাড়াই আপনি 20টি ম্যাথের মধ্যে 10টি থেকে 12টি ম্যাথ কীভাবে 3 4 সেকেন্ডে করবেন, শুধু তারই উপর আমার এই ক্লাসটা চলবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে? আমি একটু আগে কি বলছি, সবসময় গড় মাঝে থাকে, তাহলে এই দিকে 3টা, এই দিকে 3টা, তাহলে গড় হওয়া উচিত 3 আর 4-এর মাঝে। তার মানে এখানে তাহলে 3, গড়ের এই পাশে কি আছে? 4, এই পাশে আছে 3, 3 আর আছে 4, তাহলে এই ক্ষেত্রে কি করব? 3 আর 4 এই দুটি সংখ্যা যোগ করে কয়টি সংখ্যা? এখানে 2টি সংখ্যা, 2 দিয়ে ভাগ দেবো, তাহলে 3 আর 4-এ কত? 7, 7কে 2 দ্বারা ভাগ দিলে 3.5। তাহলে এতক্ষণ আমার কাজ করার কোনো দরকার হইল না, একদম ঝটপট করে ফেললাম। তো এখন কথা হচ্ছে, এটা হলো যে ক্রমিক সংখ্যার গড়, ধারাবাহিক ক্রমিক সংখ্যা। তো এখন যদি বলে 1 থেকে, প্রশ্ন এরকম আসে বিভিন্ন, আমি যেগুলো বলতেছি প্রত্যেকটাই কিন্তু সালে আসা কোশ্চেন, সালে আসা কোশ্চেনেই শুধু সলভ করব বিভিন্ন সূত্র অ্যাপ্লাই করে। সেটা কীরকম দেখেন, যদি বলে 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় কত? তাহলে বলেন তো 1 থেকে 15 সংখ্যাগুলো আপনি যদি যোগ করেন, বেজোড় সংখ্যাগুলোর গড় 1 3 5 7, কত? 9, বেজোড় সংখ্যা 11 13 15, তাহলে কয়টি সংখ্যা দেখেন তো এখানে? 1 2 3 4 5 6 7 8টি সংখ্যা, তাহলে 8টি সংখ্যার গড় কত হবে? আপনি নিশ্চয়ই এই সূত্রটা অ্যাপ্লাই করবেন প্রথমে। গড় মানে হচ্ছে সবগুলো সংখ্যা এরকম করে যোগ করব, করে 8 দিয়ে ভাগ দেব, দিয়ে আমাদের কি বের হবে? একটা যে কোনো একটা বের হবে। তো সেটা হচ্ছে আরও স্মার্টলি আমরা আরও চিন্তা করব, কীরকম? এই পাশে আছে 4টি, এ পাশে আছে কয়টি?
4টি। তাহলে গড় মাঝে হওয়ার কথা, সেম সিস্টেম। গড় মাঝে হওয়া মানে কত, এখানে 7 এখানে 9, 7 আর 9 যোগ করলে কত হয়, 7 আর 9 16, 16 দুইটি সংখ্যা 2 দিয়ে ভাগ দেবো, কত 8 দোকানে 16, 8 হচ্ছে গড়। এই ম্যাথটি যদি আপনাকে আবার বলে যে 1 থেকে 15 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় 8, 1 থেকে 15 পর্যন্ত বেজোড় সংখ্যাগুলোর গড় 8, তাহলে সমষ্টি কত? তাহলে সমষ্টি আপনি কি জানেন, সমষ্টি সমান গড় গুণন মোট সংখ্যা। তাহলে গড় কত পাইছেন, 8, তাহলে সমষ্টি তাহলে কি হবে, 8 গুণন মোট সংখ্যা কয়টা, 1 2 8টি সংখ্যা, তাহলে 8টি, তাহলে 8 8 64 সমান হয়ে গেল 64 অ্যান্সার। আর অথবা আপনি যদি সমষ্টি বের করেন তাহলে আপনাকে সবগুলো যোগ করতে হবে, এটা যোগ এটা যোগ এটা সবগুলো যোগ করে 68 নির্ণয় করতে হবে, সরি 64 নির্ণয় করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরকম ম্যাথ থাকে যে প্রথম, ধরেন এরকম একটা ম্যাথ যদি থাকে তাহলে আপনি কি করবেন, প্রথম সাতটি বেজোড় সংখ্যার, আপনাকে কিচ্ছু বলে নেই, শুধু ম্যাথটিতে লেখা আছে প্রথম 7টি বেজোড় সংখ্যার গড় কত। তাহলে প্রথম 7টি বেজোড় সংখ্যা আপনি কি জানেন, প্রথম 7টি 1 2 1 3 5, ওপাশে আছে 9 11, তাহলে প্রথম 7টি, তাহলে এই 7টি, তাহলে গড় হচ্ছে 7, সরাসরি আমি বলতে পারবো 7। এখন যদি প্রশ্নটা এরকম করে আবার করে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারে, তো আপনি শুধু বেসিকটা ভালোভাবে এস্টাবলিশ করেন। সেটা কীরকম, যদি বলে যে প্রথম 7টি সংখ্যার গড় 7, তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত, তাহলে আপনি কিভাবে নির্ণয় করবেন? তো বৃহত্তম সংখ্যাটি আপনি কিভাবে নির্ণয় করবেন, গড় যদি 7 হয় তাহলে তার বৃহত্তম সংখ্যা আপনি অবশ্যই 7-এর পর কি আছে 9 11 13 এরকম করে লিখে ফেলবেন। গড় যদি আপনাকে বলে 7, তাহলে আপনি এ পাশে লিখবেন কত, 7 9 11 13, এ পাশে 3টা লিখবেন, এ পাশে 3টা কমায় দেন, কত 5 3 1, এ পাশে, তার মানে বৃহত্তম সংখ্যা কত 13, ক্ষুদ্রতম সংখ্যা 1, বৃহত্তম আর ক্ষুদ্রতমর পার্থক্য কত, 13 থেকে 1 বাদ দিলে 12, ঝটপট করে ফেলতে পারবেন। এরকম আরেকটি ম্যাথ আমি সলভ করব, সেটা হচ্ছে পরীক্ষায় আসছে যে 5টি ধারাবাহিক সংখ্যার গড় 61। এখন আমরা প্রথম যেহেতু এভাবে না হয় পাইলাম ছোট ছোট, তাহলে এটা হলে কিভাবে পাবো, 5টি ধারাবাহিক সংখ্যার গড় 61, তাহলে সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত। তাহলে শুধু বলে দিচ্ছে 5টি ধারাবাহিক সংখ্যা, কয়টা আমরা জানবো 5টা, 1 2 এরকম হবে, 1 2 3 4 5টা। তো 5টি কোনটা কত আমরা জানি না, শুধু গড় বলছে 61, গড় আমরা জানি কোথায় থাকে, মাঝে থাকে, তাহলে এ পাশে 2টা এ পাশে 2টা, তাহলে আমি চিন্তা করব গড় 61 মাঝে থাকবে। তো তারপর কি বলছে ধারাবাহিক সংখ্যা, 5টি ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যা মানে কি, 61-র পর বড়টা কি হবে, এটা ধরেন 62, এটা কত হবে 63, এটা কত হবে 60, এটা কত হবে 59। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতমর মধ্যে পার্থক্য কি, তাহলে বৃহত্তম হচ্ছে 63, ক্ষুদ্রতম হচ্ছে 59, পার্থক্য হচ্ছে 4। 3 সেকেন্ডের গল্প। তো আপনাকে আরেকটি এরকম টাইপের দেখি যে কি বলছে যে যেহেতু আমাদের জোড় বিজোড়, এরকম করে যদি আপনাকে জোড় নির্ণয় করতে বলে আপনি জোড় নির্ণয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা আরেকটি জিনিস টার্গেট করব, সেটা হচ্ছে যে আরেকটি ধাপা আমরা আগাবো। সেটা কীরকম আমি বলছি না, যেমন গড় সবসময় মাঝে থাকে, আরেকটি কথা বলছিলাম শুরুতে যে গড় কথার অর্থ হচ্ছে অসমানকে সমানভাবে চিন্তা করা, অসমানকে সমান করে দেওয়া। বিষয়টা কীরকম, বিষয়টা হচ্ছে এরকম, দেখেন একটি ম্যাথ আছে এখানে, যে বলছে 4 6 ও 7 এবং এক্সের গড় মান 4, এখানে বলছে 4 6 7, আরেকটি আছে এক্স, এদের গড় বলা আছে কীরকম, এদের গড় বলছে 5.5। এই 4টি সংখ্যার গড় 5.5 হলে এক্সের মান কত, এক্সের মান হট। তো আপনি কিভাবে ঝটপট বের করতে পারবেন, আমি একটু আগে কি বলছি, অসমানকে সমানভাবে চিন্তা করা। 5.5 মানে কি দেখেন তো, আমরা রিটেন করে বের করতে পারবো, সমস্যা নাই।
অসমানকে সমান করে একটু আপ লেভেলে চিন্তা করবো এবার এসে একটু হাই। গড় মানে হচ্ছে 5.5, মানে প্রত্যেকটায় আপাত দৃষ্টিতে 5 5.5 5.5 5.5 হওয়া উচিত, কিন্তু এখানে এসে কি আছে স্যার, মানে এখানে কত কম আছে বলেন দেখি। 5.5-এর চেয়ে গড়ের চেয়ে কত কম আছে, 1.5 কম আছে, 1.5 কম আছে। এখানে কত 0.5 বেশি আছে, তার মানে এখানে কম আছে 1.5, এখানে 0.5 বেশি। তাহলে এটা এর এখানে চলে গেলে এই দুইটা মিলে কত থাকতেছে, 1 বেশি থাকতেছে, সরি 1-এর ঘাটতি থাকতেছে, এখনো 1-এর ঘাটতি রয়েছে। এখন এখানে এসে দেখব কত আছে, এখানে গড়ের চেয়ে কত কম, সরি গড়ের চেয়ে কত বেশি, 1.5 বেশি। কত বেশি আছে, গড়ের চেয়ে 1.5 বেশি। তাহলে এখানে মাইনাস আছে 1, এই দুইটা মিলে এখনও -1, আর এখানে এসে আস্তে আস্তে কত +1.5। তাহলে এটা যদি আবার একে দেয় তাহলে কি বেশি থাকতেছে, দুইটা মিলে আবার কি থাকতেছে +0.5 বেশি থাকতেছে। তাহলে এক্সের মানটা কি হওয়া উচিত, গড় কত 5.5, তার চেয়ে কত কম থাকা উচিত, এটা যেহেতু এখানে গিয়ে যোগ হবে তাহলে এর হওয়া উচিত 5। তাহলে 5 আর এই 5টা এখানে আসলে হবে 5.5। তাহলে আপাত দৃষ্টিতে সবাই সমান হয়ে গেল, এটাই হচ্ছে গড়। যদি আপনি চিন্তা করেন এটাই হচ্ছে গড়। আর আপনি যদি সূত্র দিয়ে আপনাদের সেই মানদাতা আমলের সেই সিস্টেমে আমরা নির্ণয় করতে চাই, তাহলে সিস্টেমটা হচ্ছে গড় সমান, আপনি কি জানেন কয়টি সংখ্যা এখানে, 4 + 6 + 7 + x, মোট কয়টি সংখ্যা, 4টি সংখ্যা না, 4 দিয়ে ভাগ দেবো। তো গড় কত বলা আছে, গড় বলা আছে 5.5 সমান 4 যোগ, তাহলে এটা যোগ করে ফেলি, 4 আর 6 10 আর 7 17 + x ভাগ 4 বাড়ছে। এটা দিয়ে এটা যদি গুণ করেন, দশমিক দেখে 4 দিয়ে এরকম করে যদি গুণ করেন, আপনি দশমিকের গুণগুলো একটু ঝামেলা হয়ে যাবে। তো আপনি যদি এভাবে একটু স্মার্টলি চিন্তা করেন, সবসময় হিউম্যান সাইকোলজি কিসে কাজ করে, টাকাতে সবসময় হিসাব নিকাশে খুব পটু আমরা, টাকাতে কখনো ঠকতে চাই না আমরা। তো সেটা কীরকম দেখেন, এটা নিচে মনে মনে 1 আছে, তার মানে আর গুণন যদি করেন তাহলে কি 5.5 মানে 5.5 টাকা, 5.5 টাকা 4 দিয়ে গুণ করলে, 4 গুণ করলে কত হয়, 5.5 দোকানো 11 টাকা, 11 দোকানো 22 টাকা, তাহলে 22 = 17 + x। তাহলে 22 - 17 = x, বা হচ্ছে 22-এর থেকে 17 বাদ দিলে 5 = x। তাহলে x এর মান কি বের হলো 5। তাহলে আপনার সময় কতটুকু ব্যয় হইল, আর আমি এখানে কত খুব স্মার্টলি, এটা হয়তো একটু প্রথমে একটু সমস্যা হবে, তো কয়েকদিন প্র্যাকটিস করলে আমার মতো করে ধরে ধরে যদি আপনি প্র্যাকটিস করেন, এই ক্লাসটি দেখে দেখে এই সিস্টেমে যদি প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দাঁড় হয়ে যাবেন। তো এতক্ষণ করার পর আমার 5 বের হলো, কিন্তু স্মার্টলি আমি এখানে খুব দ্রুত করে ফেললাম যে 5। তো এখন আরেকটি সিস্টেম আমরা আসব, সেটা কি রকম বলছে যে 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত। আচ্ছা বলেন তো দেখি, 1 থেকে 49 বলতে কি বোঝাচ্ছে, 1 2 3 4 5 এরকম করে যাইতে যাইতে কত 49 যাইতে হবে। 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর, 1 থেকে 49 সংখ্যাগুলোর কি বের করতে বলছে, গড়, গড় বের করতে বলছে, গড় সমান হর। তো আপনি চিন্তা করেন তো 1 থেকে 49 পর্যন্ত মোট কতটি সংখ্যা আছে, প্রত্যেকটা তো 1 1 করে বৃদ্ধি, মানে 49টি সংখ্যা আছে। 49টি থাকা মানে হচ্ছে প্রথমে থাকবে 24, তারপরে 24, 24 24 48, মাঝের একটি সংখ্যা আছে, তার মানে 25তম সংখ্যাটা হচ্ছে গড়। আমি বলছি গড় সবসময় মাঝে থাকে, খুব দ্রুত করে ফেলবেন। সেটা কীরকম দেখেন, যে এইরকম করে লিখলেন 1 2 3 ... একটা তো টার্গেট করলেন আপনি মাঝে হবে, সেটা কীরকম 23 24 25 ... 48 49। কয়দিন তো এরকম করে প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে এত দূরও লিখতে হবে না, আপনি সহজেই বুঝতে পারবেন। তাহলে 1 থেকে 24 পর্যন্ত মোট আছে কয়টি সংখ্যা, 24টা। তাহলে এখানে কত ধরেন 26, তাহলে 26 থেকে 49 পর্যন্ত এখানে আছে কয়টি সংখ্যা, 24টা। 24টা এইদিকে, 24টা ওইদিকে, মাঝে কি আছে 25, তাহলে 25 হচ্ছে গড়, একদম ঝটপট।
তো এখন যদি বলি 1 থেকে 49 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, গড় বলা নেই, গড়ও বলা নেই, কোনো কিছু বলা নেই, তাহলে আপনি সমষ্টিটা বের করবেন কিভাবে? নিশ্চয়ই আপনাকে সমান্তর ধারার সিস্টেমে গিয়ে করতে হবে। কি বের করতে হবে? পদ সংখ্যা বের করতে হবে, তারপর গড় বের করতে হবে। তো পদ সংখ্যা আর গড় দুইটা গুণ করে আপনি সমষ্টি পাবেন। তো আপনি যদি এভাবে বের করতে পারেন, যে প্র্যাকটিস করলেই আপনার হয়ে যাবে, আমার যেমন হয়েছে আপনারও হবে। তো 25, এখানে গড় কত হইল? 25। তা আমরা জানি গড় 25, গড় সমষ্টি সমান আমরা কি জানি? গড় গুণন মোট সংখ্যা। তাহলে এখানে মোট সংখ্যা কয়টা? 1 থেকে 49 মানে 49টি। 1 থেকে 49 মানে কত? 49 না 50টি হয়? তো যাই হোক, 1 থেকে 49 পর্যন্ত 49টি সংখ্যা। তো 49টি সংখ্যা যদি আপনি দেন এখানে, তাহলে 49 গুণন 25 যা হবে সেটাই হচ্ছে তার গড়, সমষ্টি। আর যদি দেখা যায় যে এটা আপনি কীভাবে ঝটপট করবেন? ধরেন যে এখানে কত? 49, এখানে 50 আপনি কল্পনা করে নিলেন। 50কে এইভাবে ঝটপট ভেঙে ফেলবেন। কিভাবে ভেঙে ফেলবেন? 49 যোগ 1, এখানে কত করবেন আপনি? 49 যোগ সরি এইটাই 49 হবে। আমরা যেটা কাজ করতেছি সেটা 49, এখানে কি করবো আমরা? 50 বিয়োগ 1, দেখেন তো 49 হয় কি না? তাহলে 49কে কেকে দিয়ে 25 দিয়ে গুণ করতে হতো, তাহলে এখানেও 25 দিয়ে গুণ, এখানেও 25 দিয়ে গুণ, তাহলে কত হয় দেখেন? 25 5 25 125, তার সাথে একটি শূন্য, মাইনাস 25, তাহলে কত হচ্ছে? 1225। এটাই সমষ্টি। আপনার অত সমান্তর ধারাও করতে হলো না। গড় আপনি যদি ভালোভাবে বুঝেন, তাহলে সমান্তর ধারার সমষ্টি, তারপর গড় নির্ণয়, তারপর পদসংখ্যা নির্ণয়, এই জিনিসগুলো খুব দ্রুত বের করতে পারবেন। তার মানে হচ্ছে কি, যদি আপনি গড় ভালো বোঝেন, তাহলে বয়স সম্পর্কিত ম্যাথ ভালো পারবেন, সংখ্যার গড় ভালো পারবেন, রানের গড় ভালো পারবেন। তারপর আবার কি হবে? সমান্তর ধারায় গিয়ে, সমান্তর ধারায় সবসময় কি পদসংখ্যা নির্ণয় করতে হয় না? তো পদসংখ্যা মানে কি হচ্ছে? মোট সংখ্যা, এটাই তো পদসংখ্যা। আর হচ্ছে গড়, ওখানেও গড় নির্ণয় করতে হয়। গড়ও নির্ণয় করা শিখলেন, সমষ্টি নির্ণয় করা শিখলেন, ঝটপট ওই অধ্যায়টাও আপনার 60% হয়ে যাবে। তো আশা করি A to Z ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। এখন সময় না আসলে এই অবস্থা পজ করে রেখে পরে দেখবেন, কিন্তু পুরো ক্লাসটি দেখবেন। তো আমাদের গেল এই টাইপের একটি ম্যাথ। তো এখন এখানে আরেকটি ম্যাথ বলছে যে 8, 9, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান? ম্যাথটি আপাতত দেখে একটু কোনো আগামাথা বোঝা যাচ্ছে না, কোথায় ধরে কোন জায়গাটা কাজ করতে হবে তাও বুঝে ওঠা সমস্যা। তো সেজন্য আমরা কি করব? এরকম করে একটা লিখেন তো, 6, 8 আর কি 10 এর গাণিতিক গড়, আর একটি বলছে কার গাণিতিক গড়ের সমান? কার গাণিতিক গড়ের সমান হবে? 7, 9 আর একটি সংখ্যা, x ধরি একটি সংখ্যা, এই সংখ্যাটির গাণিতিক গড়ের সমান হবে, তাই তো? তো আপনি একটা চিন্তা করেন তো, এই পাশের গড় কত হয়? আপনি এমনি একটা চিন্তা করেন, কয়টি গড় যদি আপনি এরকমভাবে নির্ণয় করেন, 8 আর 10 18 আর 6 24, যোগফল হচ্ছে 24, সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে মানে 3 দিয়ে ভাগ দিলে গড় পাই, 3 দিয়ে ভাগ দিলে 3 আসছে 24, তাহলে এই তিনটি সংখ্যার গড় কত পাইলাম আমরা? 8। তাহলে এই তিনটি সংখ্যার গড় 8, মুখে মুখে করে ফেলবেন, ম্যাথ দেখে মুখে মুখে করে ফেলবেন। তিনটি সংখ্যার গড় হচ্ছে 8। তাহলে দেখেন, গড় মানে হচ্ছে অসমানকে সমানভাবে চিন্তা করা, অসমান কোনো সংখ্যাকে সমান সংখ্যায় পরিণত করা। তো দেখেন তো এরকম, এখানে গড়ের চেয়ে কত কম আছে? 1 কম আছে। এখানে গড়ের চেয়ে কত বেশি আছে? 1 বেশি আছে। তাহলে এর 1 একে যদি দেয়, 9-এর 1 একে যদি দেয়, এও আলটিমেটলি 8 হয়ে যাচ্ছে, এও 8 হয়ে যাচ্ছে, তার মানে গড় 8 হয়ে যাচ্ছে। তো এক্সের মান যদি আমি শুধু 8 কল্পনা করি, তাহলে এই তিনটি সংখ্যার গড়ই 8, আমার আর অঙ্ক করার দরকারই হলো না। তো আবার এটাকে যদি আপনি রিটার্ন সাজান, তাহলে আপনাকে কি করতে হবে? 6 যোগ 8 যোগ 10 ভাগ 3, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি, এই যে সেই সূত্র, তিনটি সংখ্যার সমষ্টি ভাগ 3 ইকুয়াল আননোন ফিগারটি আমরা জানি, আননোন সংখ্যাটি ধরবো x, তাহলে 7 যোগ 9 যোগ x ভাগ এখানে কয়টা? এখানে তিনটি সংখ্যা। এভাবে যদি চিন্তা করেন, তো উভয় পক্ষ থেকে আমরা দিই 3 কেটে দেই, কোনো সমস্যা নেই কিন্তু।
এই উভয় পাশ থেকে 3 3 কেটে দিলে কোনো সমস্যা নেই, আপনি এইভাবে ঝটপট করে ফেলতে পারেন। 8 আর 10 18 24, 7 আর 9 কত হয় 16 প্লাস এক্স, বা 24 মাইনাস 16 সমান এক্স, বা 24 থেকে 16 বাদ দিলে 8 সমান এক্স। তার মানে এক্সের মান আমার বের হলো 8, তার মানে আননোন ফিগারটি 8, আমরা যেটা একটু আগে বের করে রাখছি অলরেডি। তো এইভাবে আপনি প্র্যাকটিস করে বিভিন্ন ম্যাথ আমার এই ফর্মেটে দিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো আমি টার্গেট করছি আজকে যে গড়ের বিভিন্ন আইটেমের ম্যাথ করায় দেব 2-1টা করে, যেন গড়ের যে কোনো সমস্যা আপনি মুহূর্তের মধ্যে সমাধান করতে পারেন, ডিটেলসটাও পারেন এবং শর্ট যেটা এমসিকিউ সেটাও আপনি 3-4 সেকেন্ডে কলম খাতা ছাড়াই আপনি করে ফেলতে পারেন। তো আরেকটি ম্যাথ আমরা সলভ করব। দেখেন, এরকম না হয় সংখ্যা থাকলো, যখনই বলে যে পি সংখ্যক সংখ্যার গড় এম, কিউ সংখ্যক সংখ্যার গড় এন হলে সংখ্যাগুলোর গড় কত? দেখেন, কোনো কারো মান দেয়া নাই, শুধু পি কি বলছে, পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কত? এম। পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম, আর কি বলছে, কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এন হলে সংখ্যাগুলোর গড় কত? তো আপনি বলেন তো যে আপনি ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো, যে পি সংখ্যক মানে এটাকে কয়টা সংখ্যা হয়ে হোক, 3টায় হোক 5টায় হোক, যাই হোক না কেন, এত সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম এর মান 10 হোক 20 হোক, যাই হোক, আপনি চিন্তা করেন। তো পি সংখ্যক সংখ্যার গড় যদি এত হয়, তাহলে সমষ্টি সমান আপনি কি জানবেন? তাহলে সমষ্টি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে কি হবে? লিখলাম না, যেহেতু সাউন্ড আছে তাহলে লেখার কোনো দরকারই নেই, এত জেনে নেবেন। তাহলে পি সংখ্যক সংখ্যার গড়, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি তাহলে আমরা কি জানি, গড় গুণন মোট সংখ্যা, গড় কত? এম। মোট সংখ্যা মানে হচ্ছে পি সংখ্যক মানে পি, তাহলে পি সংখ্যক সংখ্যার গড় পি এম বা এমপি যাই লেখেন, কোনো সমস্যা নেই। আবার কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি, তাহলে গড় সমষ্টি সমান কি জানি, গড় গুণন মোট সংখ্যা, গড় হচ্ছে এন গুণন মোট সংখ্যা হচ্ছে কিউ, তাহলে হচ্ছে কত? কিউ এন। তাহলে এখানে কি দাঁড় হচ্ছে, পি সংখ্যক আর কিউ সংখ্যক সংখ্যার দুটির সমষ্টি দাঁড় হচ্ছে এইটা আর এটা। এখন বলছে সবগুলো সংখ্যার গড় বলতে আপনি কি বোঝেন? গড় সমান কি জানেন? সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে সবগুলো সংখ্যার গড়, মোট সমষ্টি বলতে কি এইগুলো, এটা আর এটা, তাহলে সমষ্টি বলতে পি এম প্লাস কিউ এন, তাহলে এটার সমষ্টি তাহলে সবগুলো সংখ্যার সমষ্টি বের হলো, ভাগ, তাহলে গড় আমরা নির্ণয় করতেছি ভাগ। সবগুলো সংখ্যা বলতে কি বোঝাচ্ছে বলেন? এখানে বলছে পি সংখ্যক, এখানে হচ্ছে কিউ সংখ্যক, তার মানে মোট হচ্ছে পি প্লাস কিউ সংখ্যক, তাহলে পি প্লাস কিউ সংখ্যক, এটাই হচ্ছে অ্যান্সার। একদম ইজি বিষয়, শুধুমাত্র একটু মানে দেখেই মনে হচ্ছে যে এটা বাপরে বাপ কীরকম জানি পি কিউ এম এন, আসলে কিছুই না এটা বিষয়। তো আরেকটি লেভেল আপনার দাঁড়ানোর করব, সেটা হচ্ছে এই অসমানকে সমান করার যে সিস্টেমটা, সেটাকে আরেকটু ভালোভাবে আমি এস্টাবলিশ করার একটু ট্রাই করব। সেটা কি রকম দেখেন, বলছে একজন ছাত্রের 4টি বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো হলো 91, 88, 86, 78। তো আপনি ধরেন একটা পরীক্ষা দিচ্ছেন, ম্যাথটাকে কখনো ম্যাথ আগে করতে যাবেন না, যে কোনো ম্যাথ আগে কখনোই করতে যাবেন না। ম্যাথ করার আগে ম্যাথটাকে সুন্দর করে খুব স্থির মস্তিষ্কে নিজের মতো করে ভেবে নেবেন। আপনি যখন যেটা পাবেন সেটা নিজের সাথে মিলাই নেবেন আর আশপাশের সঙ্গে মিলাই নেবেন, তখন ম্যাথটা করতে খুব সুবিধা হবে। ম্যাথ শেখার এটা একটা অন্যতম ট্রিক্স। সেটা কীরকম দেখেন, আপনি ধরেন একটা বার্ষিক পরীক্ষা দিয়েছেন, সে পরীক্ষায় একজন ছাত্রের 4টি বিষয়, ধরেন বাংলাতে পাইছেন আপনি 91, ইংরেজিতে পেলেন আপনি কত 88,
তারপর গণিতে পাইলেন 86, আরেকটি ধরেন যে সমাজে পাইলেন 78। তো 5 নম্বর আরেকটি বিষয় আছে, এটা আমরা জানি না, এটা হোয়াট দিয়ে রাখলাম। তাহলে এই 5 নম্বর সাবজেক্টটিতে বলে যেছে যে 5 নম্বর সাবজেক্টটিতে কত নম্বর পেলে আপনার গড় মার্ক কী হবে? 85 হবে। গড় কখন নির্ণয় করে বলেন তো? আপনি যখন 9 10-এ ছিলেন, আপনার যখন 1 রোল 2 রোল এরকম করে তৈরি করতো স্যারেরা, তাহলে স্যারেরা কী করতেন? সব সাবজেক্টের মোট নাম্বার যোগ করে নাম্বার দিয়ে যতটা সাবজেক্ট তত দিয়ে ভাগ দিয়ে একটা গড় নম্বর পাইতেন। ওই গড় নম্বরটার উপর 1 রোল 2 রোল হইতো। বিষয়টা সিম্পল, সেরকমভাবে চিন্তা করেন। তো এখানে ধরেন এক্স, এই সাবজেক্টটা আমরা জানি না, এই সাবজেক্টটাতে এক্স নম্বর পাইছি আমি। তো টোটাল এখন বলছে গড় হতে হবে কত? 85। এটাতে কত নম্বর পেলে, এই সাবজেক্টটিতে কত নম্বর পেলে আমাদের গড় হবে 85? তো একটু আগে আমি যেটা বললাম সেটা হচ্ছে রিটেনটা করাই দেবো, তার আগে আমি বলে দিচ্ছি যে এটা আগে করে নিই আমরা কিভাবে। 3-4 সেকেন্ডে আমার টার্গেটেই হচ্ছে কিভাবে যাবতীয় ম্যাথ 3-4 সেকেন্ডে আমরা করে ফেলতে পারবো গড়ের। দেখেন 85 চেয়ে 91 কত বেশি বলেন দেখি? 91। 85 চেয়ে এটা কত বেশি? 6 বেশি। 85 চেয়ে এ কত বেশি? 3 বেশি। তাহলে মোট এই পর্যন্ত দুইটি সংখ্যা পর্যন্ত কত বেশি আসলো? 6 আর 3-এ 9 বেশি আসলো, এই দুইটা মিলে। এটাতে এসে কত বেশি? 1 বেশি, তার মানে 10 বেশি। এই তিনটে সংখ্যা মিলে, এই তিনটে সাবজেক্ট মিলিয়ে গড়ের চেয়ে আমার 10 নম্বর বেশি আছে। এখানে এসে কত দেখেন তো কম? 85 চেয়ে কত কম? 78 থেকে 85 করতে 7 কম। তাহলে এখানে এই তিনটে মিলে 10 বেশি, এখানে এসে 7 কম। তাহলে 10-এর থেকে যদি আমি 7 বাদ দেই, তাহলে এই 4টা সাবজেক্ট মিলে এখনও +3 মার্ক থাকতেছে, গড়ের চেয়ে +3 মার্ক থাকতেছে। তাহলে এখন আপনি নিজেই বলেন তো এখানে কত নম্বর পেলে গড় মার্ক 85 হবে? অবশ্যই আপনি বলবেন যে 82, কারণ 82 আর 3 85, তাহলে হয়ে গেল গড় মার্ক 85। কয় সেকেন্ড লাগবে? 3-4 সেকেন্ড। এটা শুধু প্র্যাকটিস করুন, আজকে প্র্যাকটিস করেন, আবার এই ভিডিওটা রেখে দেন, পরে আবার দেখে আবার প্র্যাকটিস করেন। দেখতে দেখতে দেখবেন যে প্র্যাকটিস এরকম করতে করতে আপনি এক সময় এরকম করে দ্রুত করে ফেলতে পারবেন। আর এটা যদি রিটেন সাজাইতে গেলে কি করতে হবে আপনাকে? সবগুলো সাবজেক্টের নম্বর যোগ করব। ধরি আননোন ফিগারটি এক্স, আননোন যে সাবজেক্ট, ওই সাবজেক্টটাতে মার্ক পাইছি আমি এক্স মার্ক। তাহলে আমরা গড় সমান কি জানি? সমষ্টি ভাগ মোট সংখ্যা। 91 যোগ 88 যোগ কত? 86 যোগ 78 যোগ এক্স ভাগ কত? কয়টা সংখ্যা? 1 2 3 4 5, 5। তাহলে গড় সমান আমরা কি জানি? সমষ্টি ভাগ মোট সংখ্যা। তাহলে সবগুলো সমষ্টি করলাম, ভাগ মোট সংখ্যা দিলাম। তো গড় সমান আমরা কি জানি? গড় আবার কত বলে দিছে শর্ত মতে? 85। তাহলে যে এই গড় সমান এই গড় লিখলাম আমরা। এই 85টি কি গড় তো বলেই দিছে পরীক্ষায়, প্রশ্নে, যে গড় হচ্ছে এত। তাহলে এইটার নাম্বার কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে আপনি যদি এই কাজটা করেন, তাহলে দেখেন কি করতে হবে? এই 3-4টি সংখ্যা যোগ করতে হবে। দেখেন অনেক বড় একটা ফিগার এসে যায়। তারপর এটার সাথে এটা গুণ করে কি করতে হবে? কি এখানে যদি আর গুণন করেন, তাহলে এক্স সমান আপনার কি ধার হবে তখন? 85 গুণন 5 বিয়োগ এই 3টি সংখ্যা যোগ করে যেটা বের হবে সেটা এখানে বসাই দিয়ে এটার সাথে এটা গুণ করে এটা বাদ দেওয়ার পর যেটা বের হবে সেটা হবে আপনার 82। দেখবেন প্র্যাকটিস করে, নিজে গুণ করে দেখবেন। কিন্তু এত সময় তো আমাদের হাতে নেই, পরীক্ষার হলে পাবো না। তো আবার আপনাদের একটা জিনিস মনে করায় দেওয়ার চেষ্টা করি, যে একটি পরীক্ষায় 20টি এমসিকিউ আপনাকে দাগাইতে হবে। তো গণিত শেখার কৌশলটা হচ্ছে যে একটা মানুষের দ্বারাই কি, আপনি যদি বলেন যে 20টি ম্যাথ দিলাম তোমাকে 20 মিনিটে তুমি করে দাও, তো মানুষ কেন, একটা জিনের দ্বারাও সম্ভব না এইভাবে করে দেওয়া। তার মানে আপনাকে বুঝতে হবে ওখানে কিছু একটা বিষয় আছে, কিছু জিনিস আবিষ্কার করতে হবে, যেটা হচ্ছে যে জিনিসটা আবিষ্কার করলে আমি কমপক্ষে 20টার মধ্যে 10 থেকে 12টা বা 13টা ম্যাথ আমি কলম খাতা ছাড়া আমি মুখে মুখে অ্যান্সার করতে পারবো। তবেই আপনি
18-20টা ম্যাথ করে আসতে পারবেন এবং অন্যদের থেকে পরীক্ষার হলে অনেক আগায় থাকবেন। তো এটা আমাদের বিভিন্ন বিষয়ে গেল, গেল, সংখ্যায় গেল, সাবজেক্টে গেল। এখন আপনি আসেন তো একটু বয়সের ক্ষেত্রে। বয়সের বেশি করাবো না, বয়সের একটি আর রানের একটি ম্যাথ করাই দিয়ে আমি ক্লাস শেষ করে দেব। তো তারপর দেখবেন যে আপনি বয়সের জন্য আমি আরেকটি ক্লাস দেব, যেমন যে কোনো পিতা মাতা পুত্র যাই হোক না কেন বয়স সম্পর্কে যদি আপনাদের ভালো লাগে আপনি অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমি আরেকটি ক্লাস দেব, যেটার মাধ্যমে বয়স সম্পর্কিত কোনো ম্যাথের সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো এখানে আসি আমি কি সম্পর্কে, আচ্ছা বয়স শেষ শুরু করার আগে আরেকটি ম্যাথ আমি বলে দিই, যে এই টাইপের ম্যাথ অনেক সময় আসে, তো আপনারা আবার বলবেন যে এরকম একটি বাদ গেল কেন, কারণ আমি প্রথমেই কথা দিয়েছি যে গড়ের যাবতীয় ম্যাথ আমি এই ক্লাসে শেষ করে দেব। সেটা কি হচ্ছে, বলছে 9টি সংখ্যার গড় 12, এদের মধ্যে প্রথম 7টি সংখ্যার গড় 10 হলে বাকি 2টি সংখ্যার গড় কত? আচ্ছা বলেন তো, 9টি সংখ্যা বলতে আপনি একটা চিন্তা করেন, 1 2 3 4 5 6 7 8 9, এরকম 9টি সংখ্যা। 9টি সংখ্যার মধ্যে কি বলছে যে সিম্পল চিন্তা, 7টি সংখ্যার গড় 10। 7টি বলতে কি দেখেন তো, এখান থেকে 2টা বাদ দিলে এখান থেকে এই 7টি, তাহলে এই 7টি সংখ্যার গড় কত? 10। তাহলে এই 7টি সংখ্যার গড় 10। এখন বলছে যে বাকি 2টি সংখ্যা আছে, এই 2টি সংখ্যার গড় কত? তো আপনি এটা কিভাবে করবেন, যে তাহলে আবার বলে দিচ্ছে 9টি সংখ্যার মোট, যে এখানে 9টি সংখ্যা আছে 9টি সংখ্যার গড় আবার বলে দিচ্ছে কত? 12। এখানে বলে দিচ্ছে 12, 9টি সংখ্যার গড় 12। তাহলে আপনি একটা চিন্তা করেন তো, সিম্পল চিন্তা, মোট আপনি 9টি সংখ্যার গড় 12 যদি হয়, তাহলে 9টি সংখ্যার সমষ্টি তাহলে কত হবে? তাহলে সমষ্টি সমান আপনি কি জানেন? তাহলে 9টি সংখ্যার সমষ্টি, 9টি সংখ্যার সমষ্টি কি জানেন? সমষ্টি সমান গড় গুণন মোট সংখ্যা। গড় কত? 12। মোট সংখ্যা কয়টি? 1 2 3 4 9টি। তাহলে 9 12 কত? 9 10 90, 9 2 18, 108। তাহলে 9টি সংখ্যার সমষ্টি 108। তাহলে দেখেন তো এখানে তারপর আবার বলে দিছে যে প্রথম 7টি সংখ্যার গড় কত? 10। তাহলে প্রথম 7টি সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম 7টি সংখ্যার সমষ্টি, তাহলে কত? 10। সমষ্টি সমান কত? 10 হচ্ছে গড়। সংখ্যা কয়টা? 7টা। 7 দিয়ে গুণ দেবো, তাহলে আমরা এই সমষ্টি সূত্র বসায় 7 10 70, তাহলে 70 পেলাম। তাহলে বলেন তো, এখন যদি আমি বলি শেষের দুটি সংখ্যার সমষ্টি, শেষের দুটি সংখ্যার সমষ্টি 108 বিয়োগ 70, মানে হচ্ছে সবগুলো সংখ্যার সমষ্টি বিয়োগ 7টি সংখ্যার সমষ্টি যদি বাদ দিই আমি, তাই বলছি 108 হচ্ছে সবগুলো সংখ্যার সমষ্টি, আর এই এটা প্রথমে হচ্ছে 7টি সংখ্যার সমষ্টি। সবগুলো সংখ্যার সমষ্টি থেকে যদি 7টি সংখ্যার সমষ্টি বাদ দেয়, বাকি 2টি সংখ্যার সমষ্টি থাকতেছে না, দেখেন তো 2টি সংখ্যার সমষ্টি, মানে 70 থেকে 100 করতে 30 আর 8 38। তাহলে এই 2টি সংখ্যার সমষ্টি কি পাইলাম আমরা? 38। তাহলে 2টি সংখ্যার সমষ্টি যদি 38 হয়, তাহলে বলছে শেষের 2টি সংখ্যার গড় কত? তাহলে গড় কত হবে? অবশ্যই সংখ্যা 2টা 2 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 19 2 38, 19 হচ্ছে গড়। একদম সিম্পল। তো আমরা যদি এভাবে বিভিন্ন টাইপের ম্যাথ প্র্যাকটিস করি, আমার মনে হয় না যে গড় সম্পর্কে রিটেনে আসুক বা প্রিলিয়ে আসুক কোনো ম্যাথ আটকাবে আর। তো আপনি আর একটা জিনিস চিন্তা করেন, যে কিছু 2-1টা ম্যাথ মুখে করার চেষ্টা করি। সেটা হচ্ছে কী রকম দেখেন, বলছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37। মানে পিতা আছে, আমার নিজের চিন্তা করবেন, আমার বাবা, আমি আর আমার মা, 3 জনের বয়সের গড় কত? 37। আবার বলছে পিতা ও পুত্রের গড় 35। এবার মা বাদ,
আমার মাকে সরায় রাখলাম, আমি আছি, কে কে এখানে আছি, বাবা আর আমি আছি, আমাদের দুইজনের বয়সের গড় কত, 35। তাহলে বলছে মাতার বয়স কত। এখন দেখেন তো, কোনো কলম খাতায় টাচ করব না, বয়সের অঙ্ক শুধু নিজের পরিবারকে নিয়ে চিন্তা করব আর মুখে মুখে উত্তর দেবো। কীরকম করে দেখেন, যখন বাবা, আমি আর আমার মা ছিলাম তখন গড় কত ছিল, 37। গড় যদি তখন 37 হয়, কয়জন মানুষ ছিলাম তখন, 3 জন। তাহলে গড়কে আমরা মোট সংখ্যা দিয়ে গুণ করলে কি পাই, সমষ্টি পাই। তাহলে আমাদের বাবা, আমি, আমার মায়ের মোট বয়স কত, 37 গুণন 3। তাহলে 3 37-এ কত, 3 30-এ 90, 3 7-এ 21, 90 21 111। বাবা, মা আর আমি, আমাদের 3 জনের বয়স হচ্ছে 111। এখন বাবাকে কি বললাম, মাকে সরাই দিলাম, মাকে সরাই দিয়ে এখন বাবা আর আমি আছি। এখন চিন্তা করি, বাবা আর আমার গড় বয়স হচ্ছে 35। তাহলে দুইজনের মোট বয়স কত, 2 দিয়ে গুণ দেবো, 35 2 70, সেম সিস্টেম, সমষ্টি হচ্ছে আমার গড় গুণন মোট সংখ্যা 70। তাহলে 111 থেকে এখানে আমাদের বয়স থাকতেছে কি, বাবা আর আমার। একটু আগে ছিল কি, বাবা, আমি আর আমার মা, 3 জনের। তো 3 জনের বয়স থেকে বাবা আর আমার বয়স, 2 জনের বয়স যদি বাদ দেই, তাহলে কার বয়স থাকে, মায়ের বয়স। তাহলে 111 থেকে 70 বাদ দেন, কত বয়স, 41 বছর। মায়ের বয়স 41 বছর, অঙ্ক করার কোনো দরকার নেই, অত সূত্র টুত্র অত এক্স ওয়াই ধরে কিচ্ছু করার দরকার নেই। তো এই টাইপের যদি আপনি আরও ম্যাথ আপনার মনে হয় যে এভাবে আমি মুখে মুখে করা কীভাবে শিখবো, তার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে আরও এরকম ভিডিও তৈরি করব। পিতা পুত্র সম্পর্কিত যাবতীয় ম্যাথ আছে, এভাবে মুখে মুখে, বাসার নিজের যদি ভাই বোনও না থাকে, দরকার হলে তৈরি করে ফেলবো, ওখানে তৈরি করে ফেলে আমরা দরকার হলে এই সলভ করবো, ম্যাথ সলভ করব। তো যাই হোক, তো এখন আমি আসবো আর একটু, যে কত মিনিট হয়েছে জানি না ক্লাস, তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো যেহেতু কথা দিচ্ছি আজকে গড় সম্পর্কে কোনো কিছুই রাখবো না, তো আর 2টি ম্যাথ করে দেবো, এই 2টি ম্যাথ দিয়েই গড়ের যাবতীয় আমরা শেষ করে ফেলবো। গড় শুধু ভালো না, এখানে কিন্তু সমান্তর ধারারও অনেক ম্যাথ আমাদের সলভ হয়ে যাবে কিন্তু এই সেন্স ডেভেলপ করতে পারলে। তো দেখেন এখানে কি বলছে, আরেকটি ম্যাথ আমি সলভ করব। এই যে বলে না যে রান, আচ্ছা ওজনের আগে একটু আসি। তো বলছে যে 8 জনের একটি দলে 65 কেজি ওজনের পরিবর্তে নতুন একজন যোগ দেয়ায় তাদের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায়। নতুন ব্যক্তির ওজন কত কেজি? তো দেখে তো অনেক জটিল মনে হয়ে যাচ্ছে, খুব জটিল, কিন্তু আপনি যদি স্বাভাবিকভাবে চিন্তা করা শিখেন একবার, এই ম্যাথটাকে অত দূর আমরা অতক্ষণ ধরে সমাধান করব না, কারণ আমরা শেষ নবীর উম্মত, আয়ু কম, খুব কম সময়ে কাজ করা শিখবো প্রত্যেকটা কাজই। সেটা কি রকম দেখেন, 8 জনের একটা দল, চিন্তা করবেন 8 জনের একটি দল, এখানে 8 জনের একটি দল। তো আপনি চিন্তা করবেন আমরা 8 জন আছি এখানে স্টুডেন্ট, আমরা 8 জন স্টুডেন্ট আছি, 8 জনের মধ্যে একজনকে এখান থেকে বের করে দিলাম, মানে চলে গেল, এই রুম থেকে বের হয়ে গেল। আছি কয়জন, 7 জন। তো 8 জনের যে লোকটাকে বের করে দিলাম ওর ওজন মাপলাম, ওজন মেপে বের করে দিলাম, ওজন কত ওর, 65 কেজি। তো ওই ওজনটা মেপে বের করে দিলাম যে ওর 65 কেজি ওজন ধরে সে বের হয়ে গেল। বের হয়ে গিয়ে আর একজন লোক চলে আসলো, যা কি চায়, আর সে লোক আসার সাথে সাথে সবার ওজন যেটা ছিল আগে, কত ছিল যেটা ছিল সেটা ছিল সবার ওজন 2.5 কেজি করে বেড়ে গেল। তার মানে সে কত মোটা লোক আসলো, নিশ্চয়ই ব্রেসলিংয়ের ভিক্সর মতো কোনো লোক। আপনাকে চিন্তা করতে হবে এরকম কোনো ফ্যাটম্যান আমাদের এখানে চলে আসলো। তার মানে এখন আমি কি চিন্তা করব, 65 কেজি ওজনের লোক গেল, তারপর ওই লোকটা কত কেজি ওজন নিয়ে প্রবেশ করলে সবার ওজন 2.5 কেজি করে বাড়বে। কীরকম করে চিন্তা করব, 65 কেজি গেল, কি ওজনটা আসলো যে আমাদের সবার ওজন 2.5 কেজি করে বাড়বে। তার মানে আমাদের কত, তাহলে যদি 65 কেজি চলে যায়, তাহলে সবার ওজন যদি গড় ওজন 2.5 কেজি করে বাড়ে, তাহলে দেখেন আমরা মোট কয়জন এখানে আসলাম, উনি যাওয়ার পর যে লোকটা আসলো, 8 জনেই আসি। 8 জন থেকে একজন গেল 65 কেজি ওজনের, 7 জন ছিলাম,
ওই ব্যতীত আরেকজন মোটা লোক বিশ্বর মতো প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে লোক আবার 8 জন হয়ে গেলাম, তাহলে সবার ওজন কত করে আসলো? 2.5 কেজি করে বাড়লো। তার মানে ওই লোকটাকে তো কত 65 আর 2 কত 65 কেজি তো ওকে নিয়ে আসতে হবে। সবার 2 কেজি 2.5 কেজি করে বাড়লে তার উপরেই সেই প্রভাবটা পড়বে। মানে মোট 8 জন লোক, 8 দোকানো 16 কেজি আর 8-এর অর্ধেক 4 কেজি মানে 20 কেজি। তাহলে 65 আর 20 85 কেজি। তার মানে সে 85 কেজির লোকের একজন, আর 65 কেজি একজন লোক বের হয়ে যাবে, 85 কেজি একজনের লোক প্রবেশ করলে সবার ওজন কত কেজি করে বাড়বে? 20, সবার ওজন কত 2.5 কেজি করে বাড়বে, তাহলে তার ওজন হচ্ছে 85 কেজি। তো এই টাইপের যেরকমই ম্যাথ আসুক না কেন, এই যে বলে না যে এত কেজি বেড়ে যায় কোচের ওজন, যেমন আরও একটি ম্যাথ এরকম করে বলছে 30 জন খেলোয়াড়ের মধ্যে কোচে 30 জন খেলোয়াড়ের মধ্যে একজন কোচের ওজন যোগ করলে তাদের গড় ওজন, এবার আবার বলছে চলে যাওয়া আসা না, ধরেন আমরা এখানে 30 জন প্লেয়ার আছি, ফুটবল প্লেয়ার, আমরা ফুটবল খেলি 30 জন এখানে আছি। তো 30 জন আছি, হুট করে আমাদের কোচ প্রবেশ করলো। কোচ তো জানেন আমাদের হোয়াইটমোরের চেহারা কীরকম ছিল 2006 সালে, নিশ্চয়ই মোটাসোটা প্লেয়ারের চেয়ে অনেক বেশি ওজন ছিল, এরকম একটা চিন্তা করে ফেলেন। তো 30 জনের আমরা প্লেয়ার আছি, সেখানে একজন কোচ প্রবেশ করায় সবার গড় ওজন যোগ করায় পর যদি গড় ওজন 31 কেজি হয়, সবার ওজন কয় কেজি হয়? 31 কেজি হয়। প্রশ্নটা এরকম, 30 জনের একটি দলে একজন কোচ প্রবেশ করায় প্রত্যেকের গড় ওজন 1 কেজি করে বেড়ে যায়, এবং কি বলছে তাদের গড় ওজন হয়ে যায় 31 কেজি। এখন 1 কেজি করে বাড়ার আগে যদি বাড়ার পর যদি 31 হয়, তাহলে আগে কত ছিল? নিশ্চয়ই 30। আপনি চিন্তা করবেন, আগে ছিল 30। আপনি গতানুগতিকভাবে যদি চিন্তা করেন, প্রথমে আসি আমরা 30 জন মানুষ, একজন লোক প্রবেশ করায় গড় ওজন হয়ে যায় কত? 31 কেজি। তার মানে যখন আমরা 30 জন ছিলাম তখন আমাদের গড় ওজন কত ছিল? 30 কেজি। তাহলে 30 জন লোকের মোট ওজন কত হবে? 3 তিরিকে 9, 900 কেজি। আর যখন আমাদের কোচ প্রবেশ করলো, আমরা হয়ে গেলাম কত? 30 জন খেলোয়াড়, তার সাথে একজন কোচ আসার সাথে কত হয়ে গেল? আমাদের লোক হয়ে গেলাম কত? 31 জন। তাহলে কি হয়ে গেল? কারো পরিবর্তে না, এটাতে আবার তো 31 জন। তাহলে আবার কি হয়ে গেল? আমাদের 1 কেজি করে গড় ওজন বাড়লো। আগে গড় ওজন ছিল 30, এখন হয়ে গেল 31। তাহলে 31 গুণ 31, তাহলে কত হয় বলেন তো? 31 আর 31 গুণ করলে কত হয়? 31কে ঝটপট আপনি ছোট করে নেন এরকম করে, 31কে 30 যোগ 1 মানে হচ্ছে 31। একে যদি আপনি 31 দিয়ে গুণ দেন, একেও যদি 31 দিয়ে গুণ দেন, কত ঝটপট করে ফেলেন? 3 31-এ 3 30-এ 90, 3 3 1-কে 3 93, 0 0 যোগ 31, তাহলে কত হচ্ছে? 30। তাহলে 930 আর 9 31, 961। তাহলে দেখেন মোট ওজন হয়ে গেল কত? 61। আগে কত ছিল? 900। তাহলে কোচের ওজন আমি কি বলতে পারি? 961 থেকে 900 বাদ দিলে 61 কেজি। তাহলে শুধুমাত্র কোচ আসার পর আমাদের ওজন হয়ে গেল কত? তাহলে কোচের ওজনকে আমি কি বলতে পারি? 61 কেজি ওজন। এটা হলো আমাদের ডিটেলস। আর যদি আপনি এটাকে সংক্ষিপ্ত, আমার একটু আগে যেটা আপনাকে আপার লেভেলে একটু ভাবার জন্য বলছিলাম, সেই জিনিসটা যদি আপনি চিন্তা করেন, সেটা কি দাঁড় হয়? তো আগে লোক ছিল কত? 30 জন। 30 জনের গড় ওজন কত ছিল? 30 কেজি করে। তাহলে প্রত্যেক জনের ওজন কত? 30। তো কোচ একজন প্রবেশ করার সাথে সাথে সবার গড় ওজন 1 কেজি করে বেড়ে যায়। মানে কি, কোচ এমন কিছু ওজন নিয়ে আসছে যাতে সবার 1 কেজি করে ওজন বাড়ছে, মানে 30 জনের 30 কেজি বাড়ছে, কোচ তো 31 ধরে আসছে। তার মানে কোচের 31, আর ধরেন যে কোচের ক্ষেত্রে ধরেন ওনার 31, আর 30 জনের যে 1 কেজি করে বাড়লো ওখানে 30 কেজি। তাহলে 31 আর 30 61 কেজি। আমাদের এত দূর ম্যাথ করার কোনোই দরকার নেই। তো আশা করি বুঝতে পারছেন। তো এই টাইপের রানের ক্ষেত্রেও সেম ঘটনা, ইনিংসে রান, তারপর এরকম যেরকম আছে আপনারা একা একা প্র্যাকটিস করবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে এবং আমার এই উপস্থাপনা আপনার ভালো লেগে থাকে, এরকম আরও যদি আপনি ক্লাস পেতে চান, অবশ্যই নিয়ে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং
আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন, তবে যাদের প্রয়োজন তাদেরকে দেন, অপ্রয়োজন যাদের দরকার নেই, এগুলো প্র্যাকটিস করে না, তাদেরকে দেওয়ার দরকার নেই। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।